এই মুহূর্তে কিন্তু আমরা চতুর্থ পর্বে চলে এসেছি পশ্চিমবঙ্গের 42টি আসনের পর্যবেক্ষণ নিয়ে। তো সেই চতুর্থ পর্বে এসে আমরা চতুর্থ পর্বে প্রথমেই শুরু করব ঝাড়গ্রাম দিয়ে মানুষের মতামত, আর সেই মতামতের উত্তর দেবেন সুমন বসু রায়। ঝাড়গ্রাম, যেখানে নাকি মানুষ বলছে বিজেপি আসতে চলেছে। দেখেন, আমরা জানি যে রাঢ়বঙ্গের মানুষের কিন্তু বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু রয়েছে, বঞ্চনার অভিযোগ রয়েছে, এবং সেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা ব্যাকফুটে রয়েছে, যেহেতু সেখানকার মানুষ মনে করছেন যে সেখানে কিছুটা বঞ্চনা তারা রয়েছে অন্য জেলাগুলির তুলনায়। ফলে ঝাড়গ্রাম কেন্দ্রে এবার কিন্তু দেখা যাচ্ছে বিজেপি একটা প্রভাব বিস্তার করতে চলেছে। শুধু ঝাড়গ্রাম নয়, মেদিনীপুর কেন্দ্রেও কিন্তু ভারতীয় জনতা পার্টি এবার একটা শক্তিশালী একটা লড়াই কিন্তু তৃণমূল কংগ্রেসকে দেবে, এবং এই দুই কেন্দ্রে আমি যে আভাস পাচ্ছি সেই আভাস কিন্তু পাচ্ছি যে সেখানে কিন্তু ভারতীয় জনতা পার্টির জয়লাভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সুতরাং এই দুই আসন ধরলে ভারতীয় জনতা পার্টির দখলে কিন্তু 16টি আসন যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদের যে 34টি কেন্দ্রের ফলাফলের পূর্বাভাস দিলাম সেই নিরিখে। তো আপনারা ঝাড়গ্রাম, মেদিনীপুর শুনলেন, যে দুটো কেন্দ্রে কিন্তু মানুষের রায় বা মানুষের পর্যবেক্ষণ বা সুমনের পর্যবেক্ষণ বলছেন যে বিজেপি। কারণ এটা সুমনের পর্যবেক্ষণ, সুমন যে জায়গা থেকে মানুষের রায় নিয়েছেন সেই সব রায় বিশ্লেষণ করেই কিন্তু এই জায়গায় আমরা এসে পৌঁছেছি। তো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পুরুলিয়ায়, যেখানে কিন্তু মানুষের রায় বলছে তৃণমূল আসতে চলেছে। দেখেন, একদমই তাই। এই যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু যে আভাস আসতে শুরু করেছে সেই আভাসে কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের জয়লাভের সম্ভাবনা অত্যন্ত প্রবল। পুরুলিয়া, বাঁকুড়া এই দুই কেন্দ্রে যদি অঘটন না ঘটে তাহলে কিন্তু বিজেপিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা করে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কিন্তু জয়লাভ করতে পারে, এমনটা কিন্তু আমরা আভাস পাচ্ছি। অর্থাৎ আমরা যে কেন্দ্রগুলির এখনো পর্যন্ত পূর্বাভাস দিলাম তাতে কিন্তু দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। অর্থাৎ 16-16তে কিন্তু একটা মানে আড্ডাআড্ডির লড়াই হচ্ছে। আমরা যে বাঁকুড়া পর্যন্ত যে আমরা 36টি আসনের এখনো পর্যন্ত যে গণনার পূর্বাভাস দিলাম সেই পূর্বাভাস সেটাতে 16-16তে কিন্তু টাই হয়ে রয়েছে। তা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি বর্ধমান পূর্ব, যেখানে নাকি মানুষ বলছে বিজেপি আসতে চলেছে। একদমই তাই। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে যদি আমরা দেখি, বর্ধমান দুর্গাপুরের ক্ষেত্রে যদি আমরা দেখি, আসানসোলের ক্ষেত্রে যদি দেখি, তাহলে কিন্তু এই তিনটে কেন্দ্রে আমার যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কিন্তু তৃণমূল কংগ্রেসকে শুধু লড়াই দেবে না, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসকে হারিয়ে দেবে বিজেপির 3 প্রার্থী। যদিও সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভালো প্রার্থী কিন্তু দাঁড় করাতে এবার সম্ভব। সবচেয়ে মজার বিষয়, তৃণমূল কংগ্রেস যে প্রার্থী তালিকা 10ই মার্চ ঘোষণা করেছে ব্রিগেড থেকে, এই যে ব্রিগেডের যে প্রার্থী তালিকা, সেই প্রার্থী তালিকা কিন্তু অত্যন্ত আকর্ষণীয় প্রার্থী তালিকা, এবং প্রার্থী তালিকায় মহা চমক রয়েছে। অনেককে কিন্তু বাদ দেওয়া হয়েছে, নতুন মুখ কিন্তু যুক্ত করা হয়েছে, এবং তারা কিন্তু যদি যে ইস্যুগুলি তৃণমূলের বিরুদ্ধে যাচ্ছে, যে সর্বস্তরে দুর্নীতি, অনেকেই এই দাবিগুলি সঙ্গে সহমত পোষণ করছেন, কেউ পোষণ করছেন না। কিন্তু এই যে দাবিটা, বিভিন্ন দুর্নীতি ইস্যুতে ইতিমধ্যে দেখবেন বেশ কয়েকজন নেতা মন্ত্রী কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছে, এবং দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়েছে। ফলে মানুষের মধ্যে কিন্তু বদ্ধমূল ধারণা হতে সৃষ্টি হয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই নেতারা যুক্ত, তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ যুক্ত। এবং এবারের যে ব্রিগেডের প্রার্থী তালিকা ঘোষণা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এবার অনেক মুখকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তার সুফল তৃণমূল কংগ্রেস কতটা নিতে পারে তার উপর কিন্তু নির্ভর করবে এবারে নির্বাচন। কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে যে এই কেন্দ্রগুলিতে বিজেপি এখনো পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোল দেখলাম, তাতে করে তৃণমূল কংগ্রেস বিজেপি এখন সবচেয়ে বড় কথা, আসানসোল কেন্দ্রটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানে বাবুল সুপ্রিয় পরপর 2বার ভারতীয় জনতা পার্টি হইতে হয়ে কিন্তু জয়লাভ করেছিলেন, এবং তিনি পরবর্তীতে পদত্যাগ করেন, এবং তিনি সেই আসনটি বিজেপির ছেড়ে দেওয়ার পর তিনি পদত্যাগ করার ফলে এই আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা জয়ী হয়েছেন। তিনি কিন্তু বহিরাগত, এবং তিনি যেহেতু বহিরাগত, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই কিন্তু বহিরাগত, বিজেপিকে বহিরাগত বলছেন, এবং
একটা কিন্তু আক্রমণ শানানোর চেষ্টা করছেন, জয়লাভের চেষ্টা করছেন এই ইস্যুকে তুলে ধরে। সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কিন্তু বহিরাগত পার্টি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং তার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে আসানসোল কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তাদের যে শক্তি রয়েছে সেই শক্তিকে ভর করে তারা কিন্তু এখানে বিজয়ী হতে পারে এবং তারা যদি এখানে বিজয় হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 19টি আসনে কিন্তু বিজেপি এগিয়ে গেল এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত 16টি আসনে কিন্তু একটা কিন্তু ব্যবধান হতে আবার শুরু করলো, যেটা কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা হাড্ডাহাড্ডি দেখেছিলাম। তবে এবার আমরা আসছি বোলপুরে, যেখানকার মানুষ কিন্তু বলছে তৃণমূল আসতে চলেছে। দেখেন, বোলপুর সবসময় তৃণমূলের শক্তঘাঁটি। বীরভূম জেলাতে আমরা জানি যে কেষ্ট মণ্ডলের একটা প্রভাব ছিল, আর এই নির্বাচন কিন্তু কেষ্ট মণ্ডলকে ছাড়া হচ্ছে। তিনি প্রায় 2.5 বছর ধরে বা 2 বছর ধরে কিন্তু জেলে রয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে যে বীরভূম বোলপুর আমরা যদি দেখি এই যে আসন দুটি রয়েছে, এই আসন দুটিতে সবসময় কিন্তু একটা প্রভাব কেষ্ট মণ্ডল বা অনুব্রত মণ্ডলের কিন্তু থাকে এবং আমরা নতুন নতুন শব্দ কিন্তু পরিচিত হই। কখনো চড়ামচড়া, কখনো গুড় বাতাসা, একদম কখনো নুকুলদানা, এই যে একটা, অর্থাৎ এবার কিন্তু সেই শব্দ। এবং 2021 সালের যে নির্বাচন, অনেকেই দাবি করেন সেই নির্বাচনের যে স্লোগান সেটা কিন্তু তিনি প্রথম দিয়েছেন, কিন্তু আমার মনে আছে 2021 সালের নির্বাচনের অনেক আগে থেকে একমাত্র তৃণমূলের পক্ষে, যখন তৃণমূলের থেকে অনেকে সরে যাচ্ছেন তখনও কিন্তু একমাত্র একজন কিন্তু দাবি করেছিলেন তৃণমূলের জয় জয়কার হবে, খেলা হবে স্লোগান। প্রথম আমি অনুব্রত মুখার্জি শুনেছিলাম এবং অনুব্রত মণ্ডলই প্রথম বলেছিলেন 213টি আসনে কিন্তু আমরা জয়লাভ করব এবং সেটা বেড়ে গিয়ে 220 পর্যন্ত হতে পারে। এবং বাস্তব যখন ফলাফল এসেছিল, সে যে খেলার মাধ্যমে হোক না কেন, তৃণমূল কংগ্রেস কিন্তু 213টি আসন পেয়েছিল। সুতরাং এটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য দিক যে অনুব্রত মণ্ডলকে ছাড়া কিন্তু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবং বোলপুর আসন তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে সক্ষম হচ্ছে, অন্তত মানুষের যে মতামত সেই মতামতের নিরিখে। আমরা চলে যাচ্ছি বীরভূম, যেখানে কিন্তু মানুষ মতামত দিচ্ছেন বিজেপির দিকে। এই প্রথম কিন্তু দেখা যাচ্ছে যে বীরভূম এইখানে কিন্তু একটা স্বচ্ছ নির্বাচন হওয়ার একটা কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু কেষ্টবন্ধন নেই। এবং এই আসনে আমরা যদি দেখি যে শতাব্দী রায়ের যে দীর্ঘদিন তিনি যেহেতু ছিলেন ওখানে এবং মানুষের সঙ্গে তার একটা সুসম্পর্ক রয়েছে, মানুষ তাকে কিন্তু অভিনেত্রী হিসাবে যথেষ্টই ভালোবাসেন, কিন্তু কাজের নিরিখে হয়তো মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ হয়েছে। সেই ক্ষোভ বিক্ষোভকে কিছুটা কিন্তু পুঁজি করেই এখানে ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু লড়াইয়ে নামছেন এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে কিন্তু এই কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের একটা মতামত রয়েছে এবং এই কেন্দ্রে মনে হচ্ছে এবার একটা অঘটন ঘটবে। ভারতীয় জনতা পার্টি বোলপুর আসনটি, বীরভূম আসনটি কিন্তু এবার জয়লাভ করতে সক্ষম হবে। আমরা চলে যাচ্ছি বিষ্ণুপুরে, যেখানেও কিন্তু মানুষ রায় দিচ্ছেন বিজেপির দিকে। দেখেন, আমরা 41টি আসন কিন্তু নিয়ে আলোচনা করেছিলাম এবং এই 41টি আসনের মধ্যে 20টিতে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি। আমরা যদি দেখি 17টিতে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস, 4টিতে এগিয়েছিল বাম কংগ্রেস এবং আইএসএফ জোট, অন্তত আমাদের যে সমীক্ষা সেই সমীক্ষা রিপোর্ট অনুসারে। এবং আমরা এইবার হচ্ছে সর্বশেষ 42 নম্বর আসনটি নিয়ে আলোচনা করছি এবং এই আসনটি কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য আসন, বিষ্ণুপুর আসন। এবং বিষ্ণুপুর আসন সম্ভবত এমন একটা আসন এবার হতে যাচ্ছে, নজর কাটা আসন হতে যাচ্ছে। কেন, এখানে বিষ্ণুপুরে দাঁড়াচ্ছেন বিজেপির হেভিওয়েট নেতা বা বর্তমান যিনি সাংসদ, আমরা যদি দেখি সৌমিত্র খা, এবং তার প্রাক্তন স্ত্রী এখানে কিন্তু প্রার্থী হচ্ছে তৃণমূলের হয়ে, যিনি দাবি করেন যে গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে 2019 সালের লোকসভা নির্বাচনে তিনি কিন্তু মাঠে ময়দানে থেকে তার স্বামীকে জিতিয়েছিলেন এবং 2019 সালে সেই সময় কিন্তু সৌমিত্র খা তার যে স্ত্রীর দাবি সেই দাবিতে কিন্তু সিলমোহর দিয়েছিলেন এবং তাকে আমরা সক্রিয়ভাবে দেখেছিলাম যে বিভিন্ন কার্যকলাপের মধ্যে থাকতে। এবং পরবর্তী সময় তিনি কিন্তু বিজেপির প্রতি মোহভঙ্গ হয়, তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যান এবং পরবর্তী সময় ব্যক্তিগত বা পারিবারিক জীবনেও দেখা গেছে ভাঙন ধরেছে এবং সৌমিত্র খার
বর্তমানে কিন্তু সেই কেন্দ্রে বিজেপির প্রার্থী এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী তার প্রাক্তন স্ত্রী সুজাতা খা মণ্ডল। সুতরাং এই যে কেন্দ্রে, এই কেন্দ্রে অনেকেই মনে করছেন যে এখানে একটা আড্ডাটি লড়াই হবে এবং সৌমিত্র খাকে হয়তো সুজাতা খা হারিয়ে দিতে পারবে। কিন্তু আমি যেটা মনে হয় যে সৌমিত্র খা একটা কিন্তু বড় ফ্যাক্টর, তিনি কিন্তু বড় সংগঠক এবং তিনি আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনের সময় তিনি দাবি করেছিলেন যে ব্যালট বক্সের মধ্যে আমি বলেছিলাম যে টাকা ফেলে দিতে, এবং যখন কাউন্টিং হবে তাহলে এই টাকা দেখা যাবে, যখন কাউন্টিং হবে তাহলে সেই টাকা বেরিয়ে আসবে, কিন্তু সেই টাকা দেখা যায়নি। তার মানে ব্যালট বাক্স কিন্তু পাল্টানো হয়েছে, এমন একটা কিন্তু অভিযোগ তিনি সংবাদ মাধ্যমের কাছে করেছিলেন। অর্থাৎ তিনি রাজনীতিটা বোঝেন এবং জানেন কি হতে পারে। সুতরাং এই ধরনের রাজনৈতিক নেতৃত্বকে বা নেতাকে হারানো কিন্তু খুব কঠিন কাজ। অর্থাৎ সেই কঠিন কাজে নামছেন কিন্তু সুজাতা খা মণ্ডল। দেখেন, খেলার মাঠে অনেক অঘটন হয়, সেই অঘটন যদি না ঘটে তাহলে কিন্তু এই আসনটি বিজেপির পক্ষে যাবে। সৌমিত্র খা কিন্তু এখানে জয়লাভ করবেন এবং সৌমিত্র খা এখানে জয়লাভের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে তালিকা বা পূর্বাভাস, সেই পূর্বাভাসের পরিবর্তনে আমরা দেখতে পাচ্ছি 21টি আসনে কিন্তু ভারতীয় জনতা পার্টি জয়লাভ করছে, 17টি আসনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে, 4টি আসনে আইএসএফ, কংগ্রেস এবং বাম জোট কিন্তু জয়লাভ করছে। কিন্তু এটাই কিন্তু চূড়ান্ত ফলাফল নয়, কারণ এখন অনেক খেলা বাকি রয়েছে। ভোটের দিন ঘোষণা হবে, কংগ্রেস বামফ্রন্ট এখনো কিন্তু তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি, তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। বিজেপির মাত্র আমরা যদি দেখি তাহলে 19টি আসনের প্রার্থী তালিকা আমরা পেয়েছি, অর্থাৎ বাকি আসনগুলিতে আমরা প্রার্থী তালিকা পেতে আমাদের বাকি রয়েছে পাওয়া। এবং প্রচার, যে প্রচারে হেভিওয়েট ক্যাম্পেনাররা আসবেন, তারা কিন্তু তাদের মতামত তুলে ধরবেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পাওয়া বিজেপির একটা কিন্তু মাস্টার স্ট্রোক হয়েছে। তারা একটা বড় ফিগারকে কিন্তু পেয়ে গিয়েছে এবং তাকে কিভাবে কাজে লাগার তারপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। ফলে এই যে ফলাফল, সেই ফলাফলের থেকে কিছুটা পরিবর্তন কিন্তু হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেই সম্ভাবনাকে তুলে ধরবার জন্য আমরা কিন্তু পরবর্তী সময় আরো একটি কিন্তু সার্ভে বা ওপিনিয়ন পল সেটা কিন্তু তুলে ধরবো। তবে এখনো পর্যন্ত যে ফলাফল আমার কাছে এসেছে, সেই ফলাফল আমার মতে 100% সত্যি হতে চলেছে যে বিজেপির পক্ষে 21টি আসন যেতে চলেছে, তৃণমূলের পক্ষে 17টি আসন যেতে চলেছে, বাম, কংগ্রেস, আইএসএফ জোট 4টি আসন পেতে চলেছে। যদিও ভোট যত এগিয়ে আসবে এই যে ফলাফল, সেই ফলাফল আরো বেশি করে নিশ্চিত হওয়ার সম্ভাবনা তৈরি হবে, মানুষের মতামত আরো পরিষ্কারভাবে ফুটে উঠবে, তখন ফলাফলে কিছুটা পরিবর্তন আসবে এবং সেই ফলাফলের যে পরিবর্তন সেটাও আমরা তুলে ধরবার চেষ্টা করব। একদমই তাই। তো এতক্ষণ আপনাদের সাথে আমরা ছিলাম পশ্চিমবঙ্গের 42টি আসনের বিশ্লেষণ নিয়ে এবং আমরা জনগণের রায় যেটা আমাদের কাছে এসেছে আমরা কিন্তু সেই বিশ্লেষণ আপনাদের করেছি। তাতে দেখা গিয়েছে বিজেপি 21টি জিততে চলেছে, তৃণমূল জিততে চলেছে 4টি, আইএসএফ, বাম, কংগ্রেস মিলে যদি জোট তৈরি হয় তাহলে তারা জিততে চলেছে 4টি সিটে। যদিও এখনো বাম, কংগ্রেস, আইএসএফ জোট কিন্তু প্রার্থী তালিকা প্রকাশ করেনি এবং ভোট এখনো ডিক্লেয়ার হয়নি। মাঝখানে অনেক সমীকরণ খেলা করবে, অনেক কিছু ঘুরে আসবে। কাজেই আমরা এতক্ষণ পর্যন্ত সুমন বসু রায় যে পর্যবেক্ষণ আপনাদের শোনালেন, মানুষের কাছে থেকে যে পর্যবেক্ষণ পাওয়া গেছে তার বেসিসে যেটা শোনালেন, সেটা কিন্তু আমরা মিলিয়ে রাখবেন। হয়তো পুরোটাই মিলতে পারে বা সম্পূর্ণ জিনিস ঠিক হয়ে যাওয়ার পর, ইলেকশন ঠিক হয়ে যাওয়ার পর কিছুটা এদিক ওদিক হতেও পারে। কাজেই চোখ রাখতে থাকুন আমাদের সাথে, কারণ আমরা আবার ফিরে আসবো আপনাদের সামনে টোটাল হিসেব নিয়ে। নমস্কার।